সুপ্রভাত। পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে সুস্বাগত। কিছুদিন আগে WPSI এর ভ্যাকান্সি পাবলিশ হয়েছিল 464। সেখান থেকে গতকাল অর্থাৎ 15 তারিখে 15 মার্চ ওয়েবসাইটে নতুন করে আবার রিভাইজড নোটিফিকেশন দিয়ে সেই ভ্যাকান্সিটাকে 464 থেকে 1131 করে দেওয়া হয়েছে। তো সমস্ত WP অ্যাসপিরেন্টের জন্য, এসআই অ্যাসপিরেন্ট তোমরা যারা আছো তোমাদের জন্য খুশির খবর, এবং সেই সঙ্গে হয়েছে নতুন করে একটা সংগ্রাম করার, লড়াই করার একটা জোশ পেয়েছে, বিশেষ করে যারা অ্যাভারেজ ম্যানের ক্যান্ডিডেট। তার কারণ সত্যি করে যে কম্পিটিশনের যুগ, তাতে 464টা ভ্যাকান্সিতে লড়াই করা বেশ টাফ। তো নতুন করে নতুন উদ্যম নিয়ে আবার নিশ্চয়ই শুরু করে দিচ্ছ তোমরা পড়াশোনা। তো যারা পরীক্ষা প্রস্তুতিতে প্রিপারেশন নেওয়ার কথা ভাবছো, তোমরা একবার ডেসক্রিপশন বক্সে চেক করে নেবে। যদি আমি ভিডিওর শেষের দিকে বলে দিচ্ছি একবার কেমন ভাবে কি ক্লাস হয়, তাও একবার ভিডিও ডেসক্রিপশন বক্সে চেক করে নিতে পারে। সেখানে ডিটেলসে লিখে দেবো যে কিভাবে কি অ্যাডমিশন হবে এবং কেমন ভাবে কি ক্লাস হবে। সেই সঙ্গে প্রিভিয়াস ব্যাচের কিছু ডেমো ক্লাস সেখানে আমি লিঙ্ক দিয়ে রাখছি, সেখান থেকে দেখে নিতে পারো। এবার যে ব্যাপারগুলো আলোচনা করবো সেটা হচ্ছে, যারা কম্পিটিটিভ লাইনে প্রথম বা এর আগে পরীক্ষা দিয়েছে কিন্তু ফাইনালি সিলেকশন পাওনি, তোমরা কিভাবে এগোবে, কিভাবে প্রিপারেশন নেবে। তো এক নম্বর তো জিনিস, যেহেতু এসআই এর ক্ষেত্রে বা পুলিশের ক্ষেত্রে হাইট ওয়েট মেজারমেন্টের ব্যাপার আছে, রানের ব্যাপার আছে, সেই কারণে আগে দেখে নাও যে তোমার হাইট আছে কিনা। যে রিকোয়ারমেন্টটা চাওয়া হয়েছে অর্থাৎ 167 পুরুষদের, মেলদের ক্ষেত্রে, এবং 56 কেজি তোমার ওয়েট, এই ব্যাপারগুলো আছে কিনা দেখে নাও। রানের ব্যাপার, এখন রান না পারলে অসুবিধা নেই, কারণ 3-4 মাসের মধ্যে রানটাকে অবশ্যই করতে পারো। 800 মিটার রান 3 মিনিটে, বা ফিমেলদের ক্ষেত্রে যেটা 400 মিটার রান আছে, ওটা নিয়ে অতটা সমস্যা হবে না যদি প্র্যাকটিস করো। সমস্যা হবে না বলা ভুল, অর্থাৎ ওটাকে গেইন করা যাবে। কিন্তু কারো দেখা যাচ্ছে যে হাইট 167 থেকে 1 সেমি 2 সেমি কম আছে। 1 সেমি যদি কম থাকে তাও লাক লাক ম্যাটার করতে পারে, হয়ে যেতে পারে। কিন্তু তার থেকে যদি কম থাকে তাহলে আমি বলবো যে পুলিশ লাইনে না আসাই ভালো, অন্য কোনো জবের প্রিপারেশন করা ভালো। কারণ হাইটের সঙ্গে কোনো কম্প্রোমাইজ হয় না, বা ওয়েটের সঙ্গে মেজারমেন্টের সঙ্গে কোনো কম্প্রোমাইজ হয় না, এইটুকু আগেই জেনে রাখো। এবার এই মেজারমেন্ট, এই রিকোয়ারমেন্টটা যদি থাকে, তাহলে এবার এসো, আমি এবার তোমাকে পরীক্ষার কথা বলবো। তাহলে পরীক্ষাতে কি থাকছে, প্রিলি থাকছে, মেন থাকছে। প্রিলি মেন দুটোতেই 200, 200, 400 থাকছে। মেরিট লিস্ট যেটা তৈরি হবে সেটা হচ্ছে মেনের 200 নম্বর, এইদিকে হচ্ছে ইন্টারভিউ 30 নম্বর। এই 230-এর মধ্যে মেরিট তৈরি হচ্ছে। এবার অনেকে যে ব্যাপারটা করে সেটা হচ্ছে প্রিলিকে আলাদাভাবে, মেনকে আলাদাভাবে, মানে প্রিলি প্রথম থেকে একরকম প্রিপারেশন নেয়, প্রিলি হয়ে যাওয়ার পরে তখন মেনের কথা ভাবে। এটা একদমই ভুল কথা, মানে ভ্রান্ত ধারণা, মানে ভুল একটা কনসেপ্ট, ভুল স্ট্র্যাটেজি বলতে পারো এটা। তার কারণ হচ্ছে প্রিলি মেন একে অপরের একটা অবিচ্ছেদ্য অংশ। ঠিক আছে, প্রিলি মেন একে অপরের অবিচ্ছেদ্য অংশ, অর্থাৎ প্রথম থেকে প্রিলি মেনকে কম্বাইন করে করতে হবে। কিভাবে করবে? এক নম্বর হচ্ছে ম্যাথ, জিকে, রিজনিং। ম্যাথ, জিকে, রিজনিং, এটাকে প্রিলি মেন দুটোকেই কম্বাইন করে করো। কিভাবে কম্বাইন করে করবে? দেখো, প্রথমে আসছি জিকে। জিকে তোমার প্রিলিতে কত থাকছে? 50 কোয়েশ্চেন থাকছে মানে 100 নম্বরের। মেনে তোমার 50 নম্বরের থাকছে। তাহলে টোটাল জিকে হচ্ছে কত? 150 নম্বরের। সেই জন্য জিকে ভীষণ ইম্পর্টেন্ট, জিকেটা তোমাকে ভালো করে শিখতেই হবে, পড়তেই হবে। এবারে কেন বলছি আমি, তুমি চ্যাপ্টার ওয়াইজ পরপর ধরো। অনেকে কি আছে প্রবণতা দেখেছি, ইউটিউব ফলো করে, যেখানে ওয়ান লাইনার এমসিকিউ কোশ্চেন থাকে সেইগুলো ফলো করে, বা বিভিন্ন ওয়ান লাইনের বই নিয়ে এসে পড়ে। তবে এখন বর্তমানে যে ধরনের টাফ লেভেল হতে চলেছে বা কোশ্চেন প্যাটার্ন হতে চলেছে, তাতে কোনো দিন এমসিকিউ প্র্যাকটিস করে ক্র্যাক করা যাবে না। অর্থাৎ প্রথমে তুমি চ্যাপ্টার ওয়াইজ সিলেবাস কমপ্লিট করো, সিলেবাস কমপ্লিট করার পরে তুমি এমসিকিউ বা প্র্যাকটিস সেট দাও, মক টেস্ট দাও, এমসিকিউ চেক করো, তাহলে ঠিক আছে। কিন্তু সবার প্রথমে তোমাকে আগে কি করতে হবে? চ্যাপ্টার ওয়াইজ সাবজেক্ট শেষ করতে হবে। তো মেনের ক্ষেত্রে তো অসুবিধা নেই, মেনের ক্ষেত্রে এখন ওয়ান লাইনারই কোশ্চেন দিচ্ছে। যেটা প্রিলিতে তুমি এমসিকিউ পাচ্ছ সেটাই মেনে ওয়ান লাইনার হচ্ছে। তো অসুবিধা নেই তো, কারণ চ্যাপ্টার ওয়াইজ তুমি শেষ করো, যেন প্রিলিও হয়, মেনও হয় জিকের ক্ষেত্রে। ম্যাথামেটিক্স এর ক্ষেত্রে কি হয়? ম্যাথামেটিক্স এর শর্ট ট্রিক ফলো করো। তোমাকে যখন ডেসক্রিপটিভ শিখতেই হবে, ডেসক্রিপটিভ যখন তোমাকে শিখতেই হবে, কারণ মেনে ডেসক্রিপটিভ ভাবে না করলে পরে তুমি মার্কস পাবে না। সেখানে তুমি আলাদা আলাদা কেন শিখতে যাবে? একবার শর্ট শিখবে, শর্ট ট্রিক, আবার একবার ডেসক্রিপটিভ শিখতে যাবে। এবার অনেকে বলবে ডেসক্রিপটিভ শিখলে তো শর্ট হবে না। কে বলেছে তোমার? ডেসক্রিপটিভ শেখো, কনসেপ্ট যদি ক্লিয়ার হয়ে যায়, শর্টটা মাথার মধ্যে ভালোভাবে গেঁথে যায়, বা ডেসক্রিপটিভের লাস্টের কিছু স্টেপ ওটাই অ্যাকচুয়ালি শর্টকাট মেথডে হয়ে যায়। এটা তুমি আস্তে আস্তে ডেসক্রিপটিভ করো, প্র্যাকটিস করো, দেখবে অবশ্যই আমি যে কথাটা বলছি হুবহু মিলে যাবে। যে ডেসক্রিপটিভের লাস্টের 3-4টে লাইন যেটা, সেটাই দেখবে শর্ট, মানে ওটাই দেখবে শর্টে
পুরো দেওয়া থাকে ট্রিকটাকে। তাই শিখতে যখন তোমাকে হবে প্রথম থেকে প্রিলিমিন কম্বাইন করে করো। তাহলে জিকে হয়ে গেল, ম্যাথ হয়ে গেল, এবার আসছে রিজনিং এর ব্যাপার। হ্যাঁ, রিজনিং আগেকার দিনে কি আসতো তোমার, যেটাকে আমরা সিচুয়েশনাল বলতাম, বা হচ্ছে বড় বড় রিজনিং আসতো। এখন অনেকটা ওই রকম বড় রিজনিংও দিচ্ছে, অর্থাৎ সিটিং অ্যারেঞ্জমেন্ট টাইপের বা পাজেল টেস্ট টাইপের এরকম ধরনের দিচ্ছে। আবার এমন কিছু থাকছে যে এমসিকিউ এর মতোই, ঠিক আছে, এমসিকিউ এর মতোই, হয়তো একটা লেটার সিরিজ নাম্বার সিরিজ দিল, অর্থাৎ এমসিকিউ যেটা আমরা করছি সেটাই এখানে হয়তো 1-2 লাইন এক্সপ্লেন করতে হতে পারে। তবে রিজনিং প্রিলিমের একটু পার্থক্য আছে অবশ্যই, ওটা আমি যারা পরীক্ষা বস্তুতে জয়েন করবে সেখানে অবশ্যই আমি বলে দেবো যে প্রিলির জন্য আলাদা আলাদা করে কি করে রিজনিং করতে হবে, মেনের জন্য আলাদা আলাদা করতে হবে। এবার অনেকেই যারা প্রথমেই আমার কাছে জয়েন করার সময় বলে যে দাদা আমার শুধু মেনটা লাগবে, প্রিলি লাগবে না, তাদের উদ্দেশ্যে বলে দিই যে যতক্ষণ না পর্যন্ত প্রিলি এক্সাম শেষ হচ্ছে ততক্ষণ আমি কম্বাইন করাবো। অর্থাৎ সমস্যা তো নেই, কারণ বাংলা ইংরেজি প্রথম থেকেই চলছে, মানে চলবে, বাংলা ইংরেজি প্রথম থেকেই চলবে। এবার ইংরেজি কিভাবে করানো হবে, তার কারণটা হচ্ছে ইংরেজিতে একটা রিপোর্ট থাকলো, একটা প্রেসি থাকলো, বা হচ্ছে একটা ইডিয়াম ফ্রেজ দিয়ে সেন্টেন্স তৈরি করা, সব জায়গাতেই কি মাস্ট সেটা শেখা উচিত, সেটা হচ্ছে একটা সেন্টেন্স স্ট্রাকচার করা। মানে তোমাকে একটা ইংরেজিতে বাক্য গঠন করা শিখতে হবে। তো তার জন্য হুবহু আমি মানে প্রথম থেকে আগে রিপোর্ট রাইটিং এ ঢুকে গেলাম, আগে প্রেসিসে ঢুকে গেলাম, তাহলে সেটা করলে তো হবে না। আগে সেন্টেন্স স্ট্রাকচার শেখার জন্য তোমাকে পার্টস অফ স্পিচ জানতে হবে, জিরান পার্টিসিপল ইনফিনিটিভের ব্যবহার জানতে হবে, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করা জানতে হবে, ভয়েস চেঞ্জ নারেশন চেঞ্জ, কারণ কর্তৃবাচ্য নাকি কর্মবাচ্য, অ্যাক্টিভে হবে নাকি প্যাসিভে হবে, সেই জিনিসটা না ধরতে পারলে তুমি সেন্টেন্স কিভাবে স্ট্রাকচার করবে। তো আগে প্রথমে ইংলিশের বেসিক জিনিসগুলোকে শিখিয়ে নিয়ে তারপরে ডেসক্রিপটিভ রাইটিং এ ঢোকা হবে। তো যাদের ক্ষেত্রে উইক আছো, ইংলিশে একদম বেসিক থেকে শিখতে চাও, ভীষণ দুর্বলতা আছে, ভীতি আছে, কোনো অসুবিধা নেই, পরীক্ষা প্রস্তুতিতে অবশ্যই জয়েন হয়ে যেতে পারো। নতুন ব্যাচ যদিও 10 তারিখ থেকে শুরু হয়ে গেছিল, তবে বেশি দূর এগোয়নি, বা যারা এখন জয়েন করবে অসুবিধা হবে না, তাদেরকে আলাদা ক্লাস দিয়ে একসঙ্গে কম্বাইন করে দেওয়া হবে এই মার্চ ব্যাচটার সঙ্গেই। আমি বাংলা ইংরেজি রিপোর্ট বা ওই সিলেবাস গুলো পরে আসছি, প্রথম থেকে শুরু করছি যে এখন আজকে থেকে কেউ যদি প্রিপারেশন শুরু করো তাহলে কিভাবে কি করবে। তো সবার প্রথমে তো একটা জিনিস দেখতে হবে যে প্রিভিয়াস ইয়ার গুলোর কোশ্চেন ঘেটে যেটা দেখা যাচ্ছে যে পিআরবি প্রত্যেকবার প্রতিটা পরীক্ষাতে একটা চেঞ্জেস আনছে, অর্থাৎ এবারে যে চ্যাপ্টার বা যে জায়গা থেকে প্রশ্ন এসেছে পরের বার অন্যটাকে মানে টার্গেট করছে। মানে কথাটাই ধরে নিলাম, ধরো এবারে সায়েন্সটাকে টার্গেট করেছিল, ফিজিক্যাল সায়েন্স, তো পরের বার দেখা গেল বায়োলজিক্যাল সায়েন্স দিল, বা পরের বার ইতিহাসকে ফোকাস করলো বা ভূগোলকে করলো, বা এবার ইতিহাসে যদি সুলতানি যুগ আসে পরের বার দেখা গেলো মোগল যুগ বা অন্য কিছু দিল, বা সুলতানি মোগল যুগ পরের বার দিল না। এবার কোনটা কোনবার দেবে এটা বোঝা যাচ্ছে না, কিন্তু তোমাকে ডিসিশন নিতে হবে লাস্ট বা প্রিভিয়াস ইয়ার গুলোতে যেগুলো এসেছে সেইগুলো বাদ দিয়ে আর কোন কোন চ্যাপ্টার আছে সেগুলোকে বেশি করে ফোকাস করতে হবে। যেগুলো হয়ে গেছে সেগুলোকে বাদ দিলে হবে না, সেইগুলোকে নিয়ে অন্য চ্যাপ্টার গুলোকে বেশি করে ফোকাস করতে হবে। আর বর্তমানে একটা ট্রেন্ড যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ম্যাথ আর হচ্ছে রিজনিং। ম্যাথ রিজনিং যার স্ট্রং সে অবশ্যই ক্র্যাক করে যাবে, কারণ ম্যাথ রিজনিংটাকে লেন্দি করা হচ্ছে, একটু ট্রিকি করা হচ্ছে, আর জিকেটাকে ওভারঅল একটা করা হচ্ছে, মানে মডারেট, ইজি টু মডারেট বলতে পারো জিকে। কিন্তু ম্যাথ রিজনিং যেটা সেটা হচ্ছে মডারেট টু হার্ড আমার মতে। তো সেই কারণের জন্য ম্যাথামেটিক্স এর সমস্ত শুধু ফরম্যাট গুলোকে জানলেই হবে না, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে, অর্থাৎ ক্যালকুলেশন, মানে তোমাকে একদম কম্পিউটার হতে হবে, কম্পিউটারের মধ্যে ক্যালকুলেশন পাওয়ার অর্জন করতে হবে। সেই কারণে জানো কি যে যত বেশি তুমি প্র্যাকটিস করবে সেই তত বেশি তুমি করতে পারবে, অর্থাৎ ওখানে ম্যাথ তুমি তো পারবে, মানে ম্যাথ তো তোমাকে টাইম দিলে সব পারবে, কিন্তু ওই সময়ের মধ্যে কত ক্যালকুলেটিভ ম্যাথ বা রিজনিং করাটা মুশকিল বা চাপের। সেই কারণে যেন প্রচুর পরিমাণে ম্যাথ রিজনিং কে তোমাকে প্র্যাকটিস করতে হবে। যে যে কমন চ্যাপ্টার আছে সেগুলোতে করতেই হবে, তার উপরে মেনসুরেশনকে জোর দেবে, বা ত্রিকোণমিতিকে জোর দেবে, বা স্ট্যাটিস্টিক্স এর কিছু চ্যাপ্টার আছে সেগুলোকে জোর দেবে, বা জ্যামিতিও করবে, কারণ এবার এই সমস্ত জিনিসগুলো থেকে কোশ্চেন হতে পারে, কারণ এখনো পর্যন্ত সেইভাবে এই চ্যাপ্টারগুলোকে দেওয়া হয়নি। কিছু কিছু চ্যাপ্টার কমন আছে, পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, তারপরে হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, এগুলো তো আসে, এগুলো তো আমরা করি জানি, কিন্তু যে চ্যাপ্টারগুলো আসেনি যেমন নাম্বার সিস্টেম বা লসাগু গসাগু সেইভাবে আসেনি, বা সিম্পলিফিকেশনের চ্যাপ্টার, সেই সঙ্গে হচ্ছে মেনসুরেশনের আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, তারপর হচ্ছে ত্রিভুজ, গোলক, শঙ্কু, এইগুলোকে পড়তে হবে। আমার মনে হচ্ছে যে এবার পরিমিতি থেকে কোশ্চেন আসতে পারে। রিজনিং এর চলে এসো, রিজনিং এর ক্ষেত্রে নাম্বার সিস্টেম, অ্যানালজি, এগুলো তো আসেই মোটামুটি, সিটিং অ্যারেঞ্জমেন্ট, পাজেল টেস্ট, ক্লক ক্যালেন্ডার, তারপরে হচ্ছে ভেন ডায়াগ্রাম, স্টেটমেন্ট কনক্লুশন, সিলোজিজম, একটু কঠিন বা অন্য ধরনের যেগুলো তোমার রেলে আসে বা হচ্ছে ব্যাংকে আসে বা এসএসসি সিজিএল এ আসে,
সেইগুলোকে খুঁজে খুঁজে বের করতে হবে যে কোন কোন চ্যাপ্টার বা কোন কোন প্রশ্নগুলো আসে, তো সেই টাইপগুলোকে ভালো করে ধরে ধরে প্র্যাকটিস করতে হবে। তো কম বেশি যারা বিভিন্ন এক্সামের প্রিপারেশন নিচ্ছ তাদের প্রিলি বেরিয়ে যাবে, প্রিলি নিয়ে কোনো অসুবিধা হবে না। সমস্যাটা যেটা হবে সেটা হচ্ছে মেন নিয়ে। এবার অনেকে যে ভুলটা করে সেটা হচ্ছে প্রিলি প্রথমে হয়ে যায় তারপরে মেনের প্রিপারেশন শুরু করে, এটা ভুল একদমই। তার কারণটা বললাম, ম্যাথ, রিজনিং, জিকে তুমি কম্বাইন করে পড়ে নিতে পারছো। এবার প্রতিদিন তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ডেসক্রিপটিভ ইংরেজি বা বেঙ্গলি লেখা প্র্যাকটিস করতে হবে। তো ইংরেজি হচ্ছে এমনই একটা সাবজেক্ট, এটা কিন্তু যাদের উইকনেস আছে প্রথম থেকে তাদের কিন্তু এতটা সহজে আয়ত্তে আসবে না। আর মুখস্থ করে তুমি কিছু করতে পারবে না, তার কারণ পরীক্ষার হলে একটা পয়েন্ট দিয়ে দেওয়া থাকে, সেই পয়েন্টের উপরে বেস করে লিখতে হবে। অর্থাৎ মুখস্থ করলেও কোনো না কোনো ভাবে তোমার নিজস্বতা ওখানে কিছু প্রয়োগ করা মানে দরকার পড়ে। তো সেই কারণে জন্য নিজেকে সেন্টেন্স লেখার দক্ষতা অর্জন করতে হবে, এবং সেটা এখন থেকে না করলে হবে না, আর বেসিক থেকে তোমাকে শিখতে হবে। আগে প্রথমেই ডাইরেক্ট রিপোর্ট রাইটিং এ ঢুকে গেলে হবে না। এবার তাহলে যে জিনিসগুলো বললাম, পার্টস অফ স্পিচ, তারপরে যে ভয়েস চেঞ্জ, নারেশন চেঞ্জ, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্স গঠন, তারপরে যে ক্লজের ব্যবহার, এই জিনিসগুলো আগে শিখে নিতে হবে। তাহলে আস্তে আস্তে গ্রামারের পার্টগুলো শিখছি আমি, মানে কিভাবে সেন্টেন্স স্ট্রাকচার হচ্ছে। একই সঙ্গে কি করবো, একই সঙ্গে রিপোর্ট রাইটিং এও ঢুকে যাবো, প্রেসিস এসে এগুলোতেও ঢুকে যাবো। তাহলে একদিকে আমি সেন্টেন্স স্ট্রাকচার ইমপ্রুভ করছি, অন্যদিকে আমি ডেসক্রিপটিভ রাইটিংটাও করছি। তো দুটোকে কম্বাইন করে তোমাকে কি করতে হবে, ইংরেজি বা সেন্টেন্স তৈরি করা সেই ব্যাপারটাকে আস্তে আস্তে শিখতে হবে বা হচ্ছে ডেভেলপ করতে হবে। সেটা একদিনে হয় না, মোটামুটি 3-4 মাসের মধ্যে আস্তে আস্তে অবশ্যই এই জিনিসটা এসে যাবে, বা আমি তোমাদেরকে গ্যারেন্টি দিচ্ছি, এইটুকু মানে জোর দিচ্ছি যে অবশ্যই এইটুকু তোমাদের এনে দেবো। কারণ অনেক ক্যান্ডিডেট এর আগে যারা কিছুই পারতো না, ইংরেজিতে বলতো যে খুব অসুবিধা হতো, তো খুব বিশাল হাইফাই মানে রাইটিং না হলেও এইটুকু জানি যে তোমার মধ্যে বেসিক নলেজটুকু এনে দেওয়ার দায়িত্ব আমার, বা সেইটুকু পরীক্ষা প্রস্তুতি তোমার করে দেবে। এবার এগুলো শিখে যাওয়ার পরে যে যে ইম্পর্টেন্ট টপিক, মানে যেমন হচ্ছে রিপোর্ট রাইটিং কে দুটো ভাগে ভাগ করতে পারে, একটা হচ্ছে নিউজ পেপার রিপোর্ট রাইটিং, একটা হচ্ছে এডিটোরিয়াল রিপোর্ট রাইটিং। নিউজ পেপারের মধ্যে হচ্ছে একটা ঝড় সংক্রান্ত, একটা বন্যা সংক্রান্ত, একটা অগ্নিকাণ্ড, একটা ডাকাতি, তারপর হচ্ছে কোনো একটা ট্রি প্ল্যান্টেশন ড্রাইভ, এরকম টাইপের একটা একটা করে তোমাকে করে রাখতে হবে। এবার এসি টাইপ চলে এসো বা হচ্ছে এডিটোরিয়াল টাইপ চলে এসো, যেমন হচ্ছে শিশু শ্রম, শক্তি সংরক্ষণ, প্লাস্টিক দূষণ, গ্রিন হাউস এফেক্ট, গ্লোবাল ওয়ার্মিং, এরকম ধরনের যে সমস্ত জিনিসগুলো আছে, ঠিক আছে, আন্তর্জাতিক নারী দিবস বা নারী ক্ষমতায়ন, উইমেন এম্পাওয়ারমেন্ট, তারপর হচ্ছে দিন দিন জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, সোশ্যাল মিডিয়া, ইন্টারনেট গেম, চন্দ্রযান্ত্রী বা করমণ্ডল ট্রেন অ্যাক্সিডেন্ট, যাদবপুর র্যাগিং কেস, এরকম বিভিন্ন টপিক যেগুলো আছে সেই টপিকগুলো নিয়ে আস্তে আস্তে শুরু করতে হবে। প্রেসিস রাইটিং, দেখো প্রেসিস রাইটিং পিকে দে সরকার বা যে তোমরা যে সমস্ত বই ফলো করো সাধারণত সেখান থেকে কমন পাওয়া যায়, কিন্তু বেশ কিছু বইতে প্রেসিসের যে সঠিক মানে রাইট অ্যাকিউরেট যে আনসারটা সেটা কিন্তু সব জায়গায় থাকে না। তো এই প্রেসিস রাইটিং এর ফরম্যাটটা বা হচ্ছে মানে সঠিক পদ্ধতি লেখার সেই জিনিসটাকে কিন্তু শিখে নিতে হবে, কারণ প্রেসিস মানে আলাদা জিনিস, অনেক বইতে এটার ভুল আনসার দেওয়া থাকে, এটা বলে দিই। তারপরে হচ্ছে গ্রামার পার্টের মধ্যে কোন বছর কি দেবে কেউ জানে না, কোনোবার সিনোনিম অ্যান্টোনি মিডিয়াম ফ্রেজ দেয়, কোনোবার হোমোনিম দিয়েছে, কোনোবার ভয়েস চেঞ্জ দিয়েছেন বা ন্যারেশন চেঞ্জ দিতে পারে সামনে, কোনোবার আবার কোন পশু তাদের বাচ্চাদের নাম বা তাদের ডাক কি, বা এবার হয়তো দিতে পারে তোমার সেন্টেন্স এরর, মানে হয়তো ভুল সেন্টেন্স দেওয়া থাকলে সেটাকে রিরাইট করে লিখতে হবে। অর্থাৎ গ্রামার পার্টের মধ্যে যা কিছু হয়, যা যা হয় সবকিছুই কিন্তু তোমার দিতে পারে। বাংলার ক্ষেত্রেও তাই, আমাদের একটা ভুল জিনিস যেটা হয়, আমরা বাঙালি স্টুডেন্ট, ও যা দেবে লিখে দেবো, কিন্তু ওই আমরা বাংলায় কথা বলি এক জিনিস, আর একটা গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষা সেখানে একটা রিপোর্ট রাইটিং লেখা সম্পূর্ণ কিন্তু আলাদা। সেই কারণে জন্য বেশ কিছু পাংচুয়েশন মার্কস কোথায় কি দেবে, বা একটা রিপোর্ট রাইটিং প্রতিবেদনের সঠিক ফরম্যাটটা কি, কিভাবে লিখতে হবে, এই প্রসেসগুলো প্রথম থেকে না অর্জন করলে খুব মুশকিল। কারণ আসল আমার মনে হয় যে মেনে গিয়ে যেটা আসল মেরিটে আসার জন্য যে ফ্যাক্টরটা হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে এই বাংলা ইংরেজি ডেসক্রিপটিভ। কারণ হিউজ পরিমাণ ডিফারেন্স হয়ে যায়, কোনো একটা ক্যান্ডিডেট বাংলা ইংরেজিতে 40 হয়তো 80 পায়, তো কোনো একটা ক্যান্ডিডেট 60-65 এরকম পায়, কিন্তু ওভারঅল পেপার ওয়ানে সবাই মোটামুটি একই নম্বর, একই মার্কস পায়। বাংলা রিপোর্ট রাইটিং এর প্রতিবেদনে 30 নম্বর আছে একটা রিপোর্ট রাইটিং, বুঝতে পারছি একটা রিপোর্টে 30, ভালো লিখলে পরে 27-28 পর্যন্ত পাওয়া যায়। এর আগের অনেক ক্যান্ডিডেট ডব্লিউপিএসআই বা কেপিএসআই জল সংকটের যেমন পড়েছিল, একটা ক্যান্ডিডেট 46 পেয়েছে হাইয়েস্ট। তার মানে কি সেই ক্যান্ডিডেট বাংলা রিপোর্ট রাইটিং এ 28 পেয়েছে, হয়তো ট্রান্সলেশন বঙ্গানুবাদ যেটা সেখানে 18 পেয়েছে, তবেই 46 হবে। তাহলে এই জায়গাতে বুঝতে পারছো তো যে বাংলাতে 46 মানে বিশাল হিউজ পরিমাণ নাম্বার, এবং সেটা সম্ভব সঠিক ফরম্যাটে সঠিকভাবে ডেটা দিয়ে তুমি যদি রিপোর্ট বা প্রতিবেদন লিখতে পারো তাহলে অবশ্যই একটা 30-এর মধ্যে 27-28-25 প্লাস নাম্বার পাওয়া ইজি।
এবার এই জায়গাতে অনেকে কি হয় 16, 17, 18 পাই 30-এর মধ্যে। অনেকে হয় আমি তো ঠিকঠাক লিখেছি, কিন্তু ঠিকঠাক লিখেছি মানে কি হাতের লেখা খারাপ বা ফরম্যাট ঠিকঠাক করেনি, বানান ভুল, রিপোর্ট রাইটিং যে প্রসেসে লেখা সেই প্রসেসে লেখেনি, তারপর হচ্ছে কোনো স্ট্যাটিস্টিক্স বা কোনো ডেটা দেয়নি, এরকম বিভিন্ন ব্যাপার থাকে। তো পরীক্ষা প্রস্তুতি যারা দেখো জয়েন করতে চাইছে, আমি ডিটেলসটা একবার বলে দিচ্ছি। দেখো যারা পরীক্ষা প্রস্তুতিতে যারা অ্যাডমিশন নিতে চাও, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 7797427474। একটা জিনিস সবাইকে বলা হচ্ছে যে ভীষণ ব্যস্ত থাকি, সবসময় অনলাইন বা অফলাইন কোনো না কোনো সময় কল মানে ক্লাস চলছেই। তো সেইখানে জন্য ফোন করে অনেকে তোমরা পাবে না, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করে নিতে পারো। আর ডিটেলস আমি সবকিছু বলে দিচ্ছি। যে প্রথমেই বলা হচ্ছে যে সমস্ত ক্লাস যা কিছু ক্লাস সব লাইভ ক্লাস গুগল মিটে। তারপরে হচ্ছে রেকর্ডিং পিডিএফ অবশ্যই থাকবে, অবশ্যই রেকর্ডিং পিডিএফ পাবে। কারণ যারা অনেকে হয়তো কনস্টেবলে জব করছে বা বিভিন্ন অন্যান্য জব করো, তাদের যে সমস্যাটার কথা বলেছে সেই কথাটা অবশ্যই ভেবে প্রত্যেকটা ক্লাসের রেকর্ডিং পিডিএফ অবশ্যই থাকবে। আর ক্লাসটা যেটা সেটা হচ্ছে গুগল মিটে হয়, গুগল মিটে পরবর্তীকালে দেখা যায় না বলে পেড ভার্সান আছে, যেখানে পেড ভার্সান থেকে তোমরা ভিডিওগুলো পেয়ে যাবে। আর একটা জিনিস যেটা হচ্ছে কিভাবে পড়ানো হবে, কিভাবে পড়ানো হবে। তো জিকে অধ্যায় ভিত্তিক ডেসক্রিপটিভ হবে, যা প্রিলিমেন দুটোই হবে। ম্যাথ প্রথম থেকে ডেসক্রিপটিভ, প্রথম থেকে আগে ডেসক্রিপটিভে পুরোটা লিখে লিখে বুঝিয়ে বলে দিলাম, তারপরে শর্ট বলে দেওয়া হবে, যাদের প্রিলির জন্য হেল্প দরকার সেখান থেকে দেখে নিতে পারবে। রিজনিং এর ক্ষেত্রে পাজেল, এসআরটি, ক্রিটিক্যাল থিঙ্কিং, অ্যানালজি সবটাই, মানে এটা মেনের জন্য স্পেশালি বললাম, এবং প্রিলির জন্য অ্যালফাবেটিক্যাল সিরিজ বা যা কিছু আছে, ভেন ডায়াগ্রাম, ক্লক ক্যালেন্ডার, তারপরে কিউব অ্যান্ড ডাইস, যে চ্যাপ্টার আছে সবটাই হবে, অসুবিধা নেই। নেক্সট হচ্ছে 4 নম্বর যেটা, সেটা হচ্ছে বাংলা ইংলিশ রিপোর্ট প্রেসিস ট্রান্সলেশন বেঙ্গলি ইংলিশ ট্রান্সলেশন মেথডে। এই কথাটার মানেটা কি, ধরো আমি কথাতেই বললাম যে চন্দ্রযান 3 হয়তো লেখাচ্ছি তোমাকে, তাহলে চন্দ্রযান 3 প্রথমে আগে কি করে নেবো, বাংলায় লিখে নেবো, বাংলা থেকে কি করবো, ইংরেজি করবো, তাহলে বাংলা ইংরেজি দুটো রিপোর্ট হয়ে গেল, প্লাস হচ্ছে ট্রান্সলেশনটা এখানে শিখে গেলে। তারপরে 20 নম্বর বা 20টি বা 25টা তার বেশি টপিক, মানে মিনিমাম বললাম, এর থেকে বেশিও হয়ে যায়, যে বাংলা ইংরেজি সমস্ত কিছু টপিক তোমাদেরকে লাইভে লিখে দেখানো হবে। যে শুধুমাত্র পিডিএফ দিয়ে দিলাম একটা দুটো বুঝিয়ে, তা নয়। কারণ প্রত্যেকটা সেন্টেন্স কিভাবে স্ট্রাকচার হচ্ছে, কিভাবে বাংলা থেকে ইংরেজি করছি, সব লাইভে হয়ে যাবে। বেসিক গ্রামার অবশ্যই করানো হবে, যেগুলো বললাম তোমাকে, ভয়েস টেন্স, নারেশন চেঞ্জ, পার্টস অফ স্পিচ, তারপর হচ্ছে টেন্স, সমস্ত কিছু হবে। চেকিং এর ব্যবস্থা থাকবে, মক টেস্ট অবশ্যই থাকবে। লাইভ ক্লাস হচ্ছে 90 মিনিটস এর। ঠিক আছে, এটা অনেকে বলে যে হ্যাঁ, এটা ব্যাপারটা হচ্ছে 5 দিন সপ্তাহে সাধারণত লাইভ ক্লাস থাকে, তবে প্রয়োজনে অতিরিক্ত ক্লাসও দেওয়া হতে পারে। অনেকে যেটা বলে যে এত কম সময়ে কিভাবে শেষ হবে। একটা জিনিস দেখো, সবকিছু সম্ভব। আমি কথাতেই বলি যে অন্য যে কোনো জায়গাতে হতে পারে, যেখানে যারা লাইভ ক্লাস করায় সেই জায়গাতে যদি একটা 1 ঘন্টা লাইভ ক্লাস থাকে, তো 1 ঘন্টা লাইভ ক্লাসে খুব জোর হলে 20 মিনিটের ডেটা থাকে, মানে 20 মিনিট তোমার নিট পড়া হয়, বাকি 40 মিনিট কি হয়, এটা ওটা হয়, এই সেশন শেয়ার করো, এই অমুক করো, লাইক করো, তমুক করো, তারা তাড়াতাড়ি ভর্তি হয়ে যেতে পারো, ঝটঝট অ্যাড করো। তারপরে টাইমার বেঁধে দেওয়া হয় যে এই সময়ের মধ্যে তোমরা করো। কিন্তু এখানে সেরকম নয়, ঠিক আছে, ওরকম অত মানে বিশাল ভাব ভঙ্গিমা এখানে দেখানো হয় না। যেটুকু নিট অ্যান্ড ক্লিয়ার 90 মিনিটস, তো 90 মিনিটসের টোটালটাই পড়াই হয়। তো ফিজ 4000 টাকা ফিজ আছে অবশ্যই। এটা নিয়ে অনেকেই বলছে যে ফিজ বেশি, তবে একটা জিনিস মনে রাখতে হবে যে কনস্টেবলের সঙ্গে এসআই কে গুলিয়ে ফেললে হবে না, ভালো করে বুঝে যাও। কনস্টেবলের সাথে এসআই কে গুলিয়ে ফেললে হবে না। এখানে ডেসক্রিপটিভ আছে, মেন আছে, বাংলা ইংরেজি রিপোর্ট প্রেসি এসএস, তারপরে ম্যাথের আবার ডেসক্রিপটিভ আছে, বিভিন্ন ব্যাপার আছে। সেইখানে যেন সেই তুলনায় ফিস অনেকটাই কম। কোর্স ডিউরেশন যেটা 7 মাস, এই 7 মাসের মধ্যে আর কোনো টাকা লাগবে না। আর যারা নতুন ব্যাচে যারা ভর্তি হতে যাও, 17ই মার্চ লাস্ট ডেট, অর্থাৎ আগামীকাল ভর্তির শেষ তারিখ। ভর্তির পদ্ধতিটা দেখে নাও, যে ভর্তি যারা হবে 7797427474 ফোন পে বা জিপের মাধ্যমে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করে পেমেন্টের স্ক্রিনশট, আইডি প্রুফ আর হচ্ছে ইমেল আইডি দিলে পরেই তুমি অ্যাডমিশন হয়ে যাবে। নতুন ব্যাচে যে রুটিনটা আছে সেটা দেখে নাও, যে নতুন ব্যাচের রুটিনটা হচ্ছে রবিবারের দিনকে ইংরেজি সন্ধ্যাবেলা 7:45, এটা সাধারণত ডেসক্রিপটিভ ইংলিশটা রিপোর্ট প্রেসি এসে সেগুলো লেখা। সোমবারের দিনকে আছে জিকে 6:30 থেকে সন্ধ্যে 6:30 থেকে। মঙ্গল এটা হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ, মানে যদি ইতিহাস ধরি তাহলে ইতিহাসকে পুরোটাকে শেষ করব, ভূগোল ধরলে ভূগোলটাকে পুরোটাকে শেষ করে দেবো। প্রত্যেকটা সাবজেক্ট হয়ে যাবে, প্রতিটা সাবজেক্ট হওয়ার পরে 300 থেকে 400 করে এমসিকিউ প্র্যাকটিস হয়ে যাবে। মঙ্গলবার হচ্ছে কি রিজনিং সকালবেলা 10:30 থেকে। বুধবার হচ্ছে ম্যাথ সকালবেলা 10:30 থেকে। আর শুক্রবার হচ্ছে ইংলিশ গ্রামার ট্রান্সলেশন বাংলা। এই যে জায়গাটা আছে, এখানে তোমার সাধারণত গ্রামার পার্ট হয়তো তোমার ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন হতে পারে, তারপরে হচ্ছে ভয়েস চেঞ্জ, নারেশন চেঞ্জ, বা গ্রামারে যা যা পার্ট আছে সেগুলো শেখালাম। বা হয়তো আলাদা করে
আর একটা হচ্ছে কি যে ট্রান্সলেশন তৈরি করা, মানে কিভাবে ইংরেজি সেন্টেন্স তৈরি করবে বা ইংরেজি থেকে বাংলা মানে বঙ্গানুবাদ করা, এই ব্যাপারটা হয়ে যাবে। আর যেটা রিপোর্ট রাইটিং, সেই ব্যাপারটা এই ইংলিশ ক্লাসেই কিন্তু রিপোর্ট রাইটিং এর ব্যাপারটা হয়ে যাচ্ছে, বাংলা ইংরেজি একসঙ্গে। আর প্রয়োজনে অতিরিক্ত যেমন হচ্ছে মানে স্ট্যাটিক জিকের নোট বা প্রয়োজনে হয়তো ইতিহাস, ভূগোল টুগোল সবকিছু তো ওইগুলো বোঝাবার দরকার নেই, সেইগুলো অতিরিক্ত নোট ফোট বা ওই সমস্ত জিনিস পেয়ে যাবে, ওগুলো নিয়ে অসুবিধা নেই। অর্থাৎ এটিও তোমার গ্যারান্টি দিচ্ছি 7 মাসের কোর্স হলেও 3 থেকে 4 মাসের মধ্যে সমস্ত সিলেবাসটা একবার কমপ্লিট করবো, তোমাদেরকে কথা দিচ্ছি। এবং বাকি 2-3 মাস যেটা থাকবে, 2 মাস, সেখানে আমরা কি করব, সেই জায়গাতে আর একবার রিভিশন করে দেবো বা হচ্ছে প্র্যাকটিস, মক টেস্ট, এই সমস্ত জিনিসগুলো চলবে। সবশেষে আর একটা জিনিস যেটা বলি সেটা হচ্ছে পরীক্ষা প্রস্তুতির অফলাইন ব্যাচও আছে, সেটা হচ্ছে বহরমপুর, মুর্শিদাবাদ, ভাকুড়ি, ঠাকুরপাড়া। যারা অফলাইনে ভর্তি হতে যাও, অফলাইনে তোমরা আসতে পারো। আর ফিজের ব্যাপার নিয়ে যারা দামাদামি করো বা দর কষাকষি করো, এটা ঠিক নয়। তার কারণটা হচ্ছে একটা গ্র্যাজুয়েট লেভেলের বা এসআই এর মতো যেখানে প্রিলিমেন বোধ করানো হবে, সেই জায়গাতে এই ফিজটা অবশ্যই যথেষ্ট তুলনামূলক কম। এবার কারো যদি মনে হয় যে না তুমি অন্য জায়গায় পাচ্ছ কম ফিজে এবং তোমার ক্ষেত্রে সেটা সুইটেবল হবে, তবে অবশ্যই সেই জায়গাতে নিতে পারো। কিন্তু প্লিজ দয়া করে এটাই বলা হচ্ছে যে ফিজটা হয়েছে সবার কথা ভেবেই করা হয়েছে। কারণ আমি নাম করছি না, অনেক চ্যানেল মানে অফলাইন হতে পারে যে জায়গাতে প্রায় লাখ লাখ টাকা ফিজ হয়, কিন্তু সেই জায়গাতে আলটিমেটলি কি দেখা যায় যে শুধু প্রিলির হেল্পটাই পাবে, কিন্তু মেনের হেল্প পাবে না। এটুকু তোমাকে গ্যারান্টি দিচ্ছি যে ডাব্লিউপি এসআই এর জন্য, বিশেষ করে মেনের জন্য, তুমি ওয়েস্ট বেঙ্গলের কোথাও পরীক্ষা প্রস্তুতি ছাড়া তুমি মেনের জন্য খুব একটা ভালো কিছু হেল্প পাবে না। এটুকু তোমরা পরখ করে বা হচ্ছে পরীক্ষা করে দেখার জন্য বিভিন্ন জায়গায় নিতে পারো, নিয়ে একবার দেখতে পারো, তারপরে আমার কথাটার সঙ্গে মিলিয়ে নেবে। তো যাই হোক, সবাইকে অল দ্য বেস্ট, ভালো করে প্রিপারেশন শুরু করো। যারা সেলফ স্টাডি করতে চাইছো তাদের জন্য অবশ্যই হেল্প করা হবে, বা প্রচুর ভিডিও আছে দেখবে পরীক্ষা প্রস্তুতির চ্যানেলে, ফ্রি ক্লাস অনেক দেওয়া আছে, সেখান থেকে তোমরা অনেক কিছু হেল্প নিতে পারো। তবে আলটিমেটলি যদি বলো যে গাইড একটা প্রয়োজন আছে কিনা, তবে আমার মনে হয় যে এসআই এর ক্ষেত্রে একটা গাইডের অবশ্যই প্রয়োজন আছে। যে জিনিসটা একটা এক্সপার্টের কাছে করলে তাড়াতাড়ি তুমি শিখে যাবে, সেই জিনিসটা তুমি নিজে নিজে করতে গেলে তোমার একটা বেশ কিছুটা টাইম লাগবে। তো ডেসক্রিপশন বক্স একবার চেক করে নাও, সেখান থেকে আমি কিছু ভিডিও লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখানে দেখে নিতে পারো, বা ডিটেলসটা একবার দেখে নিতে পারো, বা যে নাম্বার দিয়েছি সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করো, সেখানে ডিটেলসটা, ইনফরমেশনটা দিয়ে দেওয়া হচ্ছে।